বৃষ্টিতে ভেজা কোটিপতি তালাকপ্রাপ্ত স্ত্রীকে গরিব স্বামী এক রাতের জন্য আশ্রয় দিল। তারপর যা হলো, মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, এটি উত্তরাখণ্ডের নৈনিতালের একটি সত্যিকারের গল্প, যেখানে এক সন্ধ্যায় প্রবল বৃষ্টি একটানা পড়ছিল এবং কিলবেরির পাহাড়ি নির্জন পথে দূর দূর পর্যন্ত কাউকে দেখা যাচ্ছিল না। সেই অন্ধকার রাস্তায় নয়না মেহরার গাড়ি হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে গেল এবং সে বেশ কয়েকবার চেষ্টা করল, কিন্তু গাড়ি স্টার্ট না হলে তার বুঝতে বাকি রইল না যে এখানে থাকা বৃথা। সে গভীর শ্বাস নিল, দরজা খুলল এবং বাইরে পা রাখতেই ঠান্ডা হাওয়া আর প্রবল বৃষ্টি একসাথে তার উপরে ঝাঁপিয়ে পড়ল। কয়েক সেকেন্ডের মধ্যেই তার কাপড় আর চুল সম্পূর্ণ ভিজে গেল, কিন্তু এবার সে নিজেকে বাঁচানোর চেষ্টা করল না, যেন এই অবস্থায় তার কোনো অভিযোগই ছিল না। নয়না সেই মহিলা যে এক সময় কোটি টাকার মালকিন ছিল, বড় বাড়িতে থাকতো, দামি গাড়িতে ঘুরত, কিন্তু আজ সে একা, সম্পূর্ণ একা। তার দ্বিতীয় স্বামী রাঘব মেহরা, যার জন্য সে তার প্রথম স্বামী আদিত্যকে ছেড়েছিল, সেই তাকে প্রতারণা করে চলে গিয়েছিল। আর এখন তার কাছে অর্থ ছিল কিন্তু কোনো আশ্রয় ছিল না, নাম ছিল কিন্তু কোনো আপনজন কেউ ছিল না। এই সত্যিটা তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। সে গাড়ি লক করল এবং চলল, পিছনে না তাকিয়ে সামনে এগিয়ে চলল। রাস্তা পিচ্ছিল ছিল, প্রতিটা পদক্ষেপে সামলে রাখতে হচ্ছিল। বৃষ্টি তার মুখে একটানা পড়ছিল এবং এখন তার মেকআপও ধীরে ধীরে গলে যাচ্ছিল, কিন্তু তার কোনো পরোয়াই ছিল না। তার মাথায় শুধু একটা জায়গা ঘুরছিল, সেই জায়গা যেখান থেকে সে তার জীবনের সবচেয়ে বড় ভুলে শুরু করেছিল। প্রায় 10 মিনিট হাঁটার পর দূরে একটা ক্ষীণ আলো দেখা গেল। সে পা চালিয়ে এগোলো, যেন তার মধ্যে হঠাৎ একটু আশার আলো জেগে উঠল। পথটা সহজ ছিল না, একটা জায়গায় তার পা সামান্য পিছলেও গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল এবং না থেমে সেই আলোর দিকে এগিয়ে চলল। কিছুক্ষণ পরে সে একটা ছোট্ট কাঠের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। বারান্দায় একটি হলদেটে বাতি জ্বলছিল, ছাদ থেকে জল পড়ছিল এবং চারিদিকে সেই পাহাড়ি নিস্তব্ধতা ছড়িয়েছিল। সে বেশি না ভেবে দরজায় টোকা দিল। প্রথমবার কোনো সাড়া এলো না। দ্বিতীয়বার ভেতরে হালকা একটা নড়াচড়ার শব্দ হলো এবং তৃতীয়বার টোকা দিতেই দরজাটা খুলে গেল। সামনে দাঁড়িয়েছিল আদিত্য। দুজন কয়েক সেকেন্ড একে অপরকে দেখতে রইল, কিন্তু এটা শুধু চেনার মুহূর্ত ছিল না, এ ছিল সেই দুজন মানুষের মুখোমুখি হওয়া যারা এক সময় স্বামী স্ত্রী ছিল এবং এখন তালাকপ্রাপ্ত অপরিচিত হয়ে গিয়েছিল। আদিত্য সেই মানুষ যাকে নয়না বছর আগে বিয়ে করেছিল এবং তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর সেই নয়না সেই মহিলা যে নিজের হাতে সেই সম্পর্কটাকে ভেঙে দিয়েছিল। বৃষ্টি এক টানা পড়ছিল, কিন্তু সেই মুহূর্তে তাদের দুজনের মাঝখানে যে নীরবতা ছিল সেটা তার চেয়েও ভারী ছিল, যেন সময় সেখানেই থেমে গেল এবং অতীত তাদের সামনে এসে দাঁড়ালো। নয়না সম্পূর্ণ ভিজে গিয়েছিল, তার কাপড় থেকে জল টপকাচ্ছিল, মুখে ক্লান্তি আর চোখে দ্বিধা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে আস্তে করে বলল, আমি শুধু একটা রাতের জন্য। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই থেমে গেল, কথাগুলো যেন গলায় আটকে গেল। আদিত্য তার দিকে তাকালো, কয়েক সেকেন্ড কিছু না বলে দাঁড়িয়েই রইল। তারপর একটা দীর্ঘ শ্বাস নিল এবং দরজা পুরোপুরি খুলে দিল। ভেতরে এসো, সে শান্ত গলায় বলল। সেই গলায় কোনো রাগ ছিল না, কোনো কটাক্ষও ছিল না, যেন সেই মুহূর্তের জন্য সে তার সবচেয়ে বড় প্রশ্ন চাপা দিয়ে রেখেছিল। নয়না ধীরে ধীরে ভেতরে এলো। তার পদক্ষেপ ভারী ছিল, যেন প্রতিটা পদক্ষেপ তাকে তার সিদ্ধান্তগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল। ঘরটা ছোট ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্তিময় ছিল। এক কোণে উনুন জ্বলছিল, যার হালকা উষ্ণতা পুরো ঘরে ছড়িয়ে পড়ছিল, যা বাইরের ঠান্ডার থেকে একেবারে আলাদা লাগছিল। আদিত্য কিছু না বলে একটা তোয়ালে তুলে তার দিকে এগিয়ে দিল।
আগে নিজেকে মুছে নাও, সে বলল, এবং তার উনুনের কাছে গিয়ে চা বানাতে শুরু করলো। নয়না তোয়ালেটা নিল এবং চুপচাপ চুল মুছতে লাগলো। তার হাত সামান্য কাঁপছিল, হয়তো ঠান্ডায়, নয়তো সেই ভয়ে যা তার ভেতরে চলছিল। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা হলো না, শুধু বৃষ্টির শব্দ আর উনুনের মৃদু আগুন জ্বলার শব্দ ঘরে ভাসছিল। আদিত্য চা বানিয়ে তার সামনে রেখে দিল। খাও, গরম আছে, সে বলল। নয়না কাপ তুলল, একটা চুমুক দিল এবং উষ্ণতা যেই ভেতরে গেল তার চোখ হালকাভাবে বন্ধ হয়ে গেল, যেন একটু স্বস্তি পেল। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না, কারণ তার ভেতরে যা চলছিল সেটা এর চেয়ে অনেক গভীর ছিল। ঘরে আবার সেই নীরবতা ফিরে এলো, কিন্তু এবার সেই নীরবতা আরও ভারী ছিল, কারণ এখন দুজনেরই স্পষ্ট জানা ছিল যে তারা একে অপরকে হারিয়েছে এবং কি হারিয়ে গেছে। কিছুক্ষণ পরে আদিত্য আস্তে করে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুমি হঠাৎ এখানে কেন এলে? আদিত্যের এই প্রশ্নের পরে যেন ঘরের সব স্তব্ধ স্থিমিত হয়ে গেল। উনুনের আগুন জ্বলছিল, বাইরে বৃষ্টি তখনও পড়ছিল, কিন্তু সেই মুহূর্তে সবচেয়ে জোরে কিছু যদি ছিল তা হলো নয়নার বুকের ধুকপুকানি শব্দ। সে কাপটা দুই হাতে ধরে রেখেছিল এবং চোখ নিচু করে রেখেছিল, যেন সে শব্দ খুঁজছিল, কিন্তু প্রতিটা শব্দই তার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। কিছুক্ষণ চুপ করে থেকে সে গভীর শ্বাস নিল এবং অত্যন্ত আস্তে বলল, কারণ আমার কাছে যাওয়ার আর কোনো জায়গা নেই। তার গলা ভাঙছিল, কিন্তু এবার সে নিজেকে থামালো না। সে মাথা তুলল এবং সরাসরি আদিত্যের চোখের দিকে তাকালো। আমি হেরে গেছি আদিত্য, সম্পূর্ণভাবে হেরে গেছি। তার কথাগুলো সরল ছিল, কিন্তু তার পেছনে যে যন্ত্রণা ছিল তা লুকানো ছিল না। যে জীবনের জন্য আমি তোমাকে ছেড়েছিলাম সেই জীবনই আমাকে ভেঙে চলে গেছে, সে সরাসরি বলল, যেন এখন সত্যিও লুকিয়ে রাখার কোনো মানে নেই। আদিত্য চুপ করে তার দিকে তাকিয়ে রইল, মাঝে কিচ্ছু বলল না। নয়না আবার বলতে শুরু করলো, রাঘব, সে আমাকে কখনো আপন করেনি। তার গলা এখন ক্ষীণ কিন্তু স্পষ্ট ছিল। আমি তার কাছে শুধু একটা নাম ছিলাম, এটা দেখানো। যতক্ষণ তার আমাকে দরকার ছিল ততক্ষণ সব ঠিকই ছিল, কিন্তু যেই সে বুঝলো যে আমি আর তার কাজের নই, সে আমাকে ছেড়ে দিল। তার চোখ থেকে অশ্রু পড়তে লাগলো, কিন্তু এবার সে সেগুলো থামাচ্ছিল না। ঘরে নীরবতা ছিল, কিন্তু এখন সেই নীরবতা শূন্য ছিল না, তাতে সত্য ছিল। নয়না তার দুই হাত শক্ত করে চেপে ধরল। আমি অনেক দেরিতে বুঝলাম আসল কোনটা আর নকল কোনটা। যখন বুঝলাম তখন অনেক কিছু হারিয়ে ফেলেছিলাম, সে আস্তে বলল। আমি তোমাকে ছেড়েছিলাম, আর বদলে আমি কিছুই পাইনি, শুধু একাকিত্ব। তার কথায় এখন কোনো অভিযোগ ছিল না, শুধু স্বীকার ছিল। বাইরে বৃষ্টি একটু কমে গিয়েছিল, কিন্তু থামেনি, যেন সেও এই রাতের অংশ। আদিত্য প্রথমবার একটু নড়ে জিজ্ঞাসা করল, তাহলে এখন কি চাও? নয়না সঙ্গে সঙ্গে জবাব দিল না, কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে উঠে তার সামনে এসে দাঁড়ালো। তার হাত কাঁপছিল, কিন্তু সে নিজেকে থামালো না। সে মাথা নুইয়ে বলল, আমাকে ক্ষমা করো আদিত্য। তার এই কথাগুলো ছোট ছিল, কিন্তু তার পেছনে বছরের পর বছরের ভার ছিল। সে আবার বলল, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, অনেক অন্যায়। আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, তোমার ভালোবাসার মূল্য বুঝিনি। আদিত্য কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তার মুখে কোনো রাগ ছিল না, কিন্তু সে পুরোপুরি নরমও হয়নি। সে আস্তে বলল, ক্ষমা করা এত সহজ নয়, নয় না? তার গলা এখন আগের চেয়েও ভারী ছিল। যা চলে গেছে তা ফিরে আসে না, সে স্পষ্ট করে বলল। নয়না মাথা তুলল, তার চোখে আশা আর ভয় দুটোই ছিল। আমি কিছু ফিরিয়ে চাইছি না, শুধু ক্ষমা চাইছি, সে দ্রুত বলল। আদিত্য গভীর শ্বাস নিল, চোখ সরিয়ে নিল এবং কিছুক্ষণ চুপ রইল, যেন সে নিজের ভেতরে কিছু মাপছিল। তারপর আস্তে বলল, আমি তোমাকে দোষ দিচ্ছি না, প্রতিটা মানুষ নিজের মতো করে জীবন কাটায়। সে শান্ত স্বরে বলল, তুমি যা বেঁচেছিলে সেটা তোমার সিদ্ধান্ত ছিল। তার কথা সরল ছিল,
তাতে কোনো তিক্ততা ছিল না। নয়না চুপ রইল, তার চোখ থেকে অশ্রু পড়তে লাগলো। কিছুক্ষণ পরে আদিত্য আস্তে তার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এটা শুনতেই নয়না তার দিকে তাকালো। তার চোখে এক মুহূর্তের জন্য স্বস্তি এলো, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না। কারণ পরের মুহূর্তেই আদিত্য স্পষ্ট ভাষায় বলল, কিন্তু এর মানে এই নয় যে আগের মতো সব হয়ে যাবে। ক্ষমা করেছি, আপন করিনি। তার গলা শান্ত ছিল, কিন্তু তার কথা অনেক গভীর ছিল। এটা শুনতেই নয়না যেন ভেতর থেকে ভেঙে পড়ল, কিন্তু এবার সে নিজেকে সামলে নিল, মাথা নামিয়ে নিল এবং অত্যন্ত ক্ষীণ গলায় বলল, আমি বুঝতে পারছি। ঘরে আবার নীরবতা নেমে এলো, কিন্তু এবার সেই নীরবতা আগের মতো ছিল না। তাতে সত্য ছিল, দূরত্ব ছিল এবং এমন এক রেখা ছিল যা দুজনেই বুঝে নিয়েছিল। কিছুক্ষণ পরে আদিত্য স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করল, খাওয়া হয়েছে? নয়না মাথা নামিয়ে না করল। আদিত্য কিছু না বলে উঠে রান্নাঘরের দিকে চলে গেল। নয়না সেখানেই দাঁড়িয়ে রইল। তার চোখ শূন্য ছিল, কিন্তু তার ভেতরে কিছু একটা বদলাচ্ছিল। হয়তো প্রথমবার সে নিজের সিদ্ধান্তগুলোর উপর পুরো ভার অনুভব করছিল। কিছুক্ষণের মধ্যে আদিত্য খাবার নিয়ে এলো এবং থালা তার সামনে রেখে দিল। এটুকু খেয়ে নাও, সে বলল। নয়না চুপচাপ বসে পড়ল এবং খেতে লাগলো, যেন সে কথার আড়ালে লুকাচ্ছিল। বাইরে বৃষ্টি এখন ধীর হয়ে গিয়েছিল এবং ঘরের ভেতরে সময় ধীরে ধীরে কাটছিল। কিন্তু সেই রাতে শুধু ক্ষমা হয়নি, সেই রাতে একটা সম্পর্ক শেষ হয়নি, বরং একটা নতুন শুরুর জায়গা তৈরি হচ্ছিল। এবং সেই নীরবতার মাঝেই নয়না মনে মনে ঠিক করে নিল, এবার সে বদলে দেখাবে। যাই হোক বন্ধুরা, সেই নীরবতার পরে রাত ধীরে ধীরে কেটে গেল, কিন্তু সেই রাতের পরে সব আগের মতো রইল না। যেন একটা রাতেই কোনো মানুষের চিন্তা, তার অহংকার, তার পরিচয় সব বদলে যেতে পারে। আর নয়নার সঙ্গে ঠিক তাই হয়েছিল। সকালে পাহাড়ের গায়ে হালকা রোদ ছড়িয়ে পড়ল এবং ঠান্ডা হাওয়া জানলার পথে ঘরে ঢুকল। তখন তার চোখ খুলল। সে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল, কিন্তু এবার শূন্য দৃষ্টিতে নয়, বরং নিজেকে প্রশ্ন করছিল, সে কি সত্যিই বদলাতে পারবে? সে কি নিজের করা ভুলের প্রায়শ্চিত্ত করতে পারবে? আর তখনই সে মনে মনে কোনো কথা না বলেই জবাব দিয়ে দিল, চেষ্টা তাকে করতেই হবে। সে ধীরে ধীরে উঠল, কোনো শব্দ না করে ঘরের কোনায় কোনায় চারদিকে তাকালো, যেন সে প্রথমবার এই জায়গাটাকে বুঝতে চাইছে। সে চুপচাপ রান্নাঘর পরিষ্কার করলো, বাসন গুছিয়ে রাখলো, জল ভরলো এবং উনুন জ্বালালো। প্রতিটা কাজ সে অনেক মনোযোগ দিয়ে করছিল, যেন প্রতিটা ছোট জিনিসই তার কাছে গুরুত্বপূর্ণ। তার মুখে কোনো ভাব ছিল না, কিন্তু তার ভেতরে অনেক কিছু চলছিল। প্রতিটা কাজ সে অনেক মনোযোগ দিয়ে করছিল, যেন প্রতিটা ছোট জিনিস তার কাছে গুরুত্বপূর্ণ। তার মুখে কোনো ভাব ছিল না, কিন্তু তার ভেতরে অনেক কিছু চলছিল। প্রতিটা কাজের সঙ্গে তার পুরনো সিদ্ধান্তগুলো মনে পড়ছিল এবং প্রতিটা স্মৃতির সঙ্গে একটা নতুন অনুশোচনা যোগ হচ্ছিল। কিন্তু এবার সে শুধু অনুতাপ করছিল না, সে সেটা শুধরানোরও চেষ্টা করছিল। আদিত্য বাইরে থেকে ভেতরে এলে এইসব দেখল। সে দরজায় কিছুক্ষণের জন্য থেমে গেল, তার দৃষ্টি নয়নার উপরে স্থির হয়ে গেল। কিন্তু সে কিছু বলল না, কারণ সে বুঝে গিয়েছিল যে এই পরিবর্তন দেখানোর জন্য নয়, এটা ভেতর থেকে এসেছে। সে চুপচাপ চা খেলো এবং রোজগার কাজে লেগে গেল। দুজনের মধ্যে এখনো দূরত্ব ছিল, কিন্তু সেই দূরত্বে আর আগের মতো যন্ত্রণা ছিল না। শুধু একটা অসম্পূর্ণ সম্পর্ক ছিল, যা নিজেকে বোঝার চেষ্টা করছিল। দিন ধীরে ধীরে কাটতে লাগলো এবং প্রতিটা দিনের সঙ্গে নয়না নিজেকে একটু একটু করে বদলে নিতে লাগলো। সে তার দামি পোশাকের বদলে সাধারণ কাপড় পরে নিল। এখন তার কোনো পরোয়া ছিল না যে সে তাকে দেখতে কেমন লাগছে। তার শুধু এটুকুই ভাবনা ছিল যে সে কেমন মানুষ হয়ে উঠছে। সে কোনো দেখানো ছাড়াই ঘরের প্রতিটা কাজ করত। আদিত্যর সঙ্গে বসে শিশুদের পড়ানোতে সাহায্য করত। শিশুদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার মুখে যে স্নেহ ছিল তা সম্পূর্ণ খাঁটি ছিল। গ্রামের বয়স্কদের কাছে গিয়ে তাদের খোঁজ খবর নিত, তাদের জন্য ওষুধ আনত,
জল ভরতো এবং সেখানে যার দরকার হতো সেখানে বিনা আহ্বানে দাঁড়িয়ে যেত। সে একবারও বোঝানোর চেষ্টা করেনি যে সে আগে কে ছিল, যেন সে নিজেই নিজের পুরনো পরিচয় মুছে ফেলেছিল। গ্রামের মানুষ এইসব দেখছিল। শুরুতে যখন লোকে তাকে দেখতো তখন নিজেদের মধ্যেই কথা বলতো। কেউ কেউ বিশ্বাস করতে পারতো না যে এই সেই নয়না, যে এক সময় এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। সেই এখন এই বাড়িতে এত সহজে সরলভাবে বাস করছে। কিন্তু ধীরে ধীরে তাদের মনোভাব বদলাতে লাগলো, কারণ এই পরিবর্তন দেখানো ছিল না। এই প্রতিদিন প্রতিটা ছোট কাজ দেখা যাচ্ছিল। লোকে এখন তাকে আলাদা চোখে দেখতে লাগলো। তারা তার মধ্যে ভুল করা একজন মহিলাকে নয়, বরং সেই ভুল শুধরানোর চেষ্টা করা একজন মানুষকে দেখতে পেল। একদিন গ্রামের বয়স্ক পিসিমা বাড়িতে এলেন। তিনি নয়নাকে উনুনের কাছে কাজ করতে দেখলেন এবং কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন। তারপর আস্তে বললেন, মা, ভুল সবারই হয়, কিন্তু সেটা স্বীকার করা সবার পক্ষে সম্ভব হয় না। তার গলায় আপনত্বের উষ্ণতা ছিল এবং সেই উষ্ণতা নয়নার হৃদয়ে পৌঁছে গেল। নয়না মাথা নামিয়ে নিল। তার চোখে হালকা জল এলো। অনেক দেরিতে বুঝলাম পিসিমা, কিন্তু এখন যা বুঝেছি তা হারাতে চাই না, সে ক্ষীণ গলায় বলল। পিসিমা মুচকি হেসে আদিত্যর দিকে তাকালেন। সে একটু দূরে দাঁড়িয়ে এই সব শুনছিল। তিনি কিছু বললেন না। তার চোখে একটা প্রশ্ন ছিল, এখন কি দেরি হয়ে গেছে? এখন কি এই সম্পর্ক আবার জোড়া লাগতে পারে না? আদিত্য চোখ নামিয়ে নিল, যেন সে সেই প্রশ্ন থেকে সরে যেতে চাইছিল, কারণ সে জানতো যে জবাব সহজ নয়। সেই দিনের পরে নয়না আরো বেশি বদলে গেল। সে এখন শুধু কাজ করত না, বরং প্রতিটা কাজ মন দিয়ে করত। সকালে সবার আগে ওঠা, ঘর সামলানো, তারপর শিশুদের পড়ানো, প্রতিটা কাজে একটা আপনত্ব ছিল। শিশুদের সঙ্গে তার ব্যবহার এতটাই স্নেহমাখা ছিল যে ধীরে ধীরে শিশুরাও তার কাছে আসতে লাগলো। তারা তার পাশে বসতো, হাসতো, প্রশ্ন করত এবং নয়না প্রতিবার পুরো ধৈর্য দিয়ে তাদের বোঝাতো। হয়তো প্রথমবার তার উপলব্ধি হচ্ছিল যে দেওয়ার মধ্যে যে শান্তি আছে তা নেওয়ার মধ্যে কখনো ছিল না। কিন্তু আদিত্য তখনও আগের মতোই ছিল। সে সব দেখছিল, বুঝছিল, কিন্তু তার মনকে পুরোপুরি খুলতে দিচ্ছিল না, কারণ তার ভেতরে কোথাও না কোথাও সেই পুরনো যন্ত্রণা তখনও বেঁচে ছিল। সে জানতো নয়না বদলে গেছে, কিন্তু তার মন তখনও তাকে পুরোপুরি আপন করে নেওয়ার মতো প্রস্তুত ছিল না। কারণ একবার ভেঙে যাওয়া বিশ্বাস জোড়া লাগানো অতটাও সহজ না, তাতে সময় লাগে। এক সন্ধ্যায় যখন সূর্য ঢলে পড়ছিল এবং আকাশ হালকা কমলা রং ধারণ করছিল, হাওয়ায় হালকা ঠান্ডা হাওয়া মিশতে শুরু করেছিল। নয়না বাড়ির বাইরে বসেছিল। তার হাতে জলের ঘটি ছিল, কিন্তু তার দৃষ্টি কোথাও দূরে হারিয়ে গিয়েছিল, যেন সে নিজের ভেতরে কিছু খুঁজছিল। আদিত্য ধীরে ধীরে তার কাছে এলো এবং তার দিকে না তাকিয়েই বলল, ক্লান্ত লাগছে নাকি? তার গলা স্বাভাবিক ছিল, কিন্তু তার পেছনে একটা উদ্বেগ লুকিয়েছিল। নয়না হালকা হেসে বলল, আগেও ক্লান্ত হতাম, কিন্তু তখন বুঝতে পারতাম না। এখন ক্লান্তির মধ্যেও শান্তি পাই। তার গলায় সত্যতা ছিল, যেন সে সত্যিই বদলে গেছে। আদিত্য তার দিকে তাকালো। কয়েক সেকেন্ড কিচ্ছু বলল না। তারপর আস্তে বলল, তুমি বদলে গেছো। এটা শুধু একটা বাক্য ছিল না, এটা একটা স্বীকৃতি ছিল। নয়না মাথা নামিয়ে নিল। বাধ্য হয়ে নয়, বোধ থেকে বদলেছি, সে শান্ত স্বরে বলল। তার কথা সরল ছিল, কিন্তু তাতে গভীরতা ছিল। কিছুক্ষণ দুজনেই চুপ রইল, কিন্তু সেই নীরবতা আর আগের মতো ভার ছিল না। তাতে একটা অদ্ভুত শান্তি ছিল, যেন দুজন কথা না বলেও একে অপরকে বুঝতে শুরু করেছে। কিন্তু গল্প এখনো শেষ হয়নি, কারণ পরিবর্তন শুধু শুরু ছিল, আসল সিদ্ধান্ত এখনো বাকি ছিল। আর ঠিক সেই মুহূর্তে নয়না আসতে বলল, আমি কাল এখান থেকে চলে যাব। নয়নার এই একটি বাক্য যেন পুরো ঘরের শ্বাস থামিয়ে দিল। বাইরে পাহাড়ের গায়ে হালকা রোদ নেমেছিল, হাওয়া শান্ত ছিল, কিন্তু সেই মুহূর্তে আদিত্যর ভেতরে যেন সব কিছু থেমে গেল। সে কয়েক সেকেন্ড নয়নার দিকে তাকিয়ে রইল, মনোযোগ দিয়ে, গভীরভাবে, যেন প্রথমবার তাকে বোঝার চেষ্টা করছে।
কারণ যে মেয়ে কয়েকদিন আগে ভেঙে পড়ে তার দরজায় এসেছিল, সে এখন এত শান্তভাবে চলে যাওয়ার কথা বলছে। আর এই শান্তি কোনো হার মানা মানুষের ছিল না, বরং সেই মানুষের ছিল যে নিজের সিদ্ধান্তের শাস্তি নিজেই নিয়ে নিয়েছে এবং এখন কোনো অভিযোগ ছাড়াই সেটা মেনে নিয়েছে। আদিত্য আস্তে করে জিজ্ঞাসা করলো, কোথায় যাবে? তার গলায় কোনো জোর ছিল না, কিন্তু তাতে একটা হালকা ভয় ছিল, যেন সে নিজেও বুঝতে পারছিল না যে সে তাকে থামাতে চায় কিনা। নয়না হালকা একটু হাসলো। সে হাসিতে যন্ত্রণা ছিল, কিন্তু ভাঙন ছিল না। যেখানে জায়গা পাবো। এখন তো অভ্যাস হয়ে গেছে, সে আস্তে বলল। এখানে যতদিন ছিলাম সেটা আমার জন্য অনেক। এক মুহূর্ত থেমে সে যোগ করলো, তুমি যা করেছো তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তার কথা সত্যি ছিল, কিন্তু তাতে একটা দূরত্বও ছিল। আদিত্য কিছু বলতে চাইছিল, কিন্তু কথাগুলো তার ভেতরে কোথাও আটকে গেল। সে শুধু তার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই বাইরে থেকে পিসিমার গলা শোনা গেল এবং কিছুক্ষণের মধ্যেই তিনি 2-3 জন গ্রামবাসীকে নিয়ে ভেতরে এলেন। ঢুকেই পরিস্থিতি বুঝে নিলেন। পিসিমা ধীরে ধীরে নয়নার কাছে এলেন এবং বললেন, শুনলাম তুই চলে যাচ্ছিস। তার গলায় আপনজনের উষ্ণতা ছিল। নয়না মাথা নামিয়ে নিল। হ্যাঁ পিসিমা, এখানে থাকা আর ঠিক নয়, সে শান্ত স্বরে উত্তর দিল। পিসিমা তার চোখের দিকে তাকালেন, তারপর আদিত্যর দিকে ঘুরে বললেন, ভুল মেনেছে, শাস্তিও কেটেছে, এখন আর নিজের কাছ থেকে কি চাই? তার কথা সরল ছিল, কিন্তু তাতে বছরের পর বছরের অভিজ্ঞতা ছিল। পাশে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক মানুষও আস্তে করে বললেন, বাবা, মানুষের পরিচয় তার পড়ে যাওয়ায় নয়, উঠে দাঁড়ানোর। আর এই মেয়ে এখন উঠে দাঁড়িয়েছে। তাদের কথা যেন সরাসরি আদিত্যর বুকে গিয়ে পৌঁছালো। আদিত্য চুপ ছিল, কিন্তু তার ভেতরে যেন একটা দেওয়াল ধীরে ধীরে ভেঙে পড়ছিল। তার মনে পড়তে লাগলো সেই সব মুহূর্ত যখন নয়না তার পাশে ছিল, তার হাসি, তার কথা, তারপর সেই দিনটা যখন সে তাকে ছেড়ে চলে গিয়েছিল। আর আজ সেই একই মেয়ে তার সামনে দাঁড়িয়ে, বদলানো, নত, কিন্তু খাঁটি। নয়না আস্তে বলল, আমি যা হারিয়েছি তা যদিও ফিরে পাই, হয়তো আমি সেটার যোগ্য নই। তার ক্ষীণ গলা ছিল, কিন্তু গভীর ছিল, তাই চলে যাওয়াটাই ঠিক। এটুকু বলে সে দরজার দিকে এগিয়ে গেল। তার পদক্ষেপ হালকা ছিল। দরজা খুলল, ঠান্ডা হাওয়া ভেতরে এলো এবং সে বাইরে পা রাখতেই যাচ্ছিল, ঠিক তখনই, নয়না, থামো। এবার আদিত্যের গলায় সেই শান্তি ছিল না, তাতে একটা ভয় ছিল, একটা সত্যতা ছিল, যেন সে এবার নিজেকে আর আটকে রাখতে পারছিল না। নয়নার পা সেখানেই থেমে গেল। সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। আদিত্য তার দিকে এগিয়ে আসছিল। সে তার সামনে এসে দাঁড়ালো। কয়েক সেকেন্ড দুজনেই চুপ রইল। তারপর আদিত্য ক্ষীণ গলায় বলল, ক্ষমা তো আমি তোমাকে সেই দিনই করে দিয়েছিলাম। এটা শুনতেই নয়নার চোখ থেকে অশ্রু বইতে লাগলো। আদিত্য আরো বলল, কিন্তু আপন করতে দেরি হয়ে গেছে, কারণ আমি ভয় পাচ্ছিলাম, নিজের ভয় থেকে, নিজের যন্ত্রণা থেকে। তার গলা কাঁপছিল। নয়না এবার নিজেকে থামাতে পারল না, তার অশ্রু বয়ে চলল। আদিত্য তার চোখের দিকে তাকিয়ে বলল, কিন্তু তোমাকে যতটা বদলাতে দেখেছি ততটা হয়তো আমি ভাবিনি। তুমি নিজেকে সঠিক প্রমাণই শুধু করোনি, তুমি নিজেকে বদলে দিয়েছ। তার গলা নরম ছিল। নয়না কাঁপা গলায় বলল, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আদিত্য, আমি তোমার যোগ্য নই। তার কথা ভাঙছিল, কিন্তু আদিত্য সঙ্গে সঙ্গে বলল, যোগ্য কিনা সেটা শুধু অতীত দিয়েই ঠিক করা হয় না, মানুষ আজ কেমন তা দিয়েই হয়। ঘরে দাঁড়িয়ে থাকা সকলে চুপ ছিল। আদিত্য ধীরে ধীরে তার হাত এগিয়ে দিল এবং বলল, যদি তুমি চাও আমরা আবার নতুন করে শুরু করতে পারি। এবার কোনো ভয় ছাড়া, কোনো শর্ত ছাড়া। তার গলায় কোনো বাধ্যবাধকতা ছিল না। নয়না তার হাতের দিকে তাকালো। তার চোখে এখন আর ভয় ছিল না। সে কাঁপতে কাঁপতে তার হাত ধরে নিল, আর সেই মুহূর্তে যেন দুজনের মধ্যেকার সব দূরত্ব মিলিয়ে গেল। পিসিমার চোখ থেকে অশ্রু বয়ে গেল। তিনি আস্তে বললেন, এবার আর দেরি করো না। কিছুদিন পর সেই ছোট্ট বাড়ির উঠানে কোনো আড়ম্বর ছাড়াই একটা সাদামাটা বিয়ে হলো। শুধু আপনজন আর খাঁটি আনন্দ।
আদিত্য আর নয়না আবার একে অপরের হাত ধরল। নয়নার মুখে যে হাসি ছিল তা আগে কখনো ছিল না, তাতে শান্তি ছিল। আদিত্যের চোখে এখন আর কোনো ভয় ছিল না, শুধু আপনত্ব ছিল। আর সেই দিন প্রমাণ হয়ে গেল যে মানুষের সবচেয়ে বড় সম্পদ অর্থ নয়, বরং তার হৃদয়। আর যখন হৃদয় সত্যিকারের হয় তখন ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগে। বন্ধুরা, এই গল্পের শিক্ষা হলো জীবনে ভুল করাটা ততটা বড় নয় যতটা বড় সেটা স্বীকার না করা। আর কাউকে ক্ষমা করা কথাই নয়, হৃদয় থেকে হয়। কিন্তু এবার আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি যদি আদিত্যের জায়গায় থাকতেন তাহলে এত কষ্টের পরেও কি নয়নাকে শুধু ক্ষমাই করতেন, নাকি আবার জীবনে ফিরিয়ে নিতেন? আর আপনি যদি নয়নার জায়গায় থাকতেন তাহলে কি সত্যিই এতটা বদলাতে পারতেন? নিজের অহংকার ছেড়ে সেই মানুষটার সামনে মাথা নোয়াতে পারতেন? মন্তব্য অবশ্যই জানান। আপনার বিচারে কে সঠিক ছিল, আদিত্য নাকি নয়না? আর এই ধরনের সম্পর্ককে কি দ্বিতীয় সুযোগ দেওয়াটা উচিত? গল্পটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল শেকড়ের টানকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের গল্পে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।